আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাই আর বাংলা বিউর নিয়মিত আয়োজন গফসফ অনুষ্ঠানও। আজকে আমরা লগে উপস্থিত আছেন রজতকান্তি গুপ্ত। তাইন একজন মঞ্চকর্মী, নাট্যশিল্পী ও সংগঠক। তাইন টানা 5 বছর লাখান সিলেট নাট্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা। আর গত 26 ডিসেম্বর বরিশাল শব্দাবলী থিয়েটার 2019 সালের গিয়াস মিলন নাট্যপদক লাভ করেন। তাইন এই পদকটা গ্রহণ করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছ থেকে। তো শুভেচ্ছা জানাই আর আপনারে আমরা বাংলা বিউ টিভির গপসপ অনুষ্ঠান। ধন্যবাদ আমার আমন্ত্রণ জানাইবার লাগে। ভালো আছেন? অবশ্যই। আচ্ছা, তো আপনি তো বাংলা সিলেট নাট্য পরিষদ অনেক বছর ধরে, প্রায় টানা 28 বছর ধরে কাজ করা। তো প্রথম নাটকও কি লেখান ঢুকলা বা এটার অভিজ্ঞতা কি লেখান? দেখো, সিলেট নাট্য পরিষদ বলতে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটও আমি বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলাম। আর মঞ্চ নাটকের শুরুটা আমার 1991 সাল থেকে, কিন্তু এর আগেও আমি নাটকের সাথে সম্পৃক্ত আসলাম। বিশেষ করে আমরা যে মির্জাদাঙ্গাল এলাকাটা দাঁড়িয়েপাড়া, আমরা প্রয়াত নাট্যকার বিদ্যুৎ কর বিভিন্ন সময় পূজা পার্বণে আগে পাড়াতে নাটক হইতো, এগুলা দেখতাম। আমরাও ছোটোখাটো চরিত্রগুলো করার চেষ্টা করতাম। আনুষ্ঠানিকভাবে 91 শুরুতেও আমি নাট্যমঞ্চে যোগ দিই। তখন নাট্যমঞ্চ হলো সদ্য একটা সংগঠন। নাট্যমঞ্চ জন্মের কয়েক মাসের মধ্যেই আমি নাট্যমঞ্চে যুক্ত হই। আমার বন্ধু চঞ্চল, সে আমারে এই দলের সাথে নিয়ে যায় এবং এখানেও আমার নাটকের সাথে আনুষ্ঠানিকভাবে থিয়েটারের সাথে আমার কাজ শুরু হয়। আচ্ছা, তো আমরা জানি যে আপনি প্রথম যে নাটক, এইটা মানে কি নাম ছিল? ময়নামতির না, প্রথম নাটকটা বিড়ম্বিত আর্তনাদ। আচ্ছা আচ্ছা, বিড়ম্বিত। এরপরে ময়নার্চর নাটক। ময়নার্চর প্রথম নাটকের আমার অভিনয় আছে বাবার চরিত্র। তখন আপনার বয়স কত আছে যখন আপনি বাবার চরিত্র করলা প্রথম নাটকও? তখন আমার বয়স খুবই কম, 15-16 বছর হইব আনুমানিক। কিন্তু আমার কো-আর্টিস্টের বয়স তখন আছে প্রায় 40-এর মতো। মানে যে না আপনার নারী চরিত্র কিংবা স্ত্রীর চরিত্র অভিনয় করছে। এটার অভিজ্ঞতাটা আসলেই অনেক বড় একটা অভিজ্ঞতা যে আমি একজন সিনিয়র আর্টিস্টের সাথে কো-আর্টিস্ট হিসাবে কাজ করছি। অত অল্প বয়সে, মানে প্রথম মানে বয়স পড়ছে না যে এত বড় একজন বড় মানুষের সাথে কাজ করলাম? আসলে নাটকটারে আমি খুব প্রথম থেকে যখন নাটকে ঢুকি, নাটকের প্রতি আমার একটা আগ্রহের আগের থেকে আসছিল। এবং রসনা রামণী রুনা আপা সিলেটের নাট্যাঙ্গনে একজন অত্যন্ত সুপরিচিত একজন সিনিয়র আর্টিস্ট, তাই প্রচুর সাহস আমাকে দিয়েছেন। সাহসটা তো আসলে রিহার্সাল থেকে তৈরি হয়, নাটকটা একদিনে মঞ্চে আয় না। এই নাটক মঞ্চে আওয়ার লাগে আমার বেশ পরিশ্রম করণ লাগছে, মহড়াকরণ লাগছে, নাটক চরিত্রর সাথে ম্যাচ করণ লাগছে। যখন আমরা মহড়া করছি তখনও কিন্তু এই সাহসটা আমার তৈরি হয়েছে। আর আমি জানতাম না ঠিক কীভাবে আমারে মেকআপ করা হইব বা তার সাথে আমার ম্যাচ করা হইব। প্রথম যখন মঞ্চের পিছনে সাধারণত জানি আমরা যে গ্রিন রুম থাকে, প্রথম যখন গ্রিন রুমও আপনার মেকআপ দেওয়ার একজন, আপনি 16 বছর, আপনারে দেওয়ার 60 বছর বা 55 বছরের একজন মানুষের লোক, তখন আপনারা কিলান লাগছিল? প্রথম যখন মেকআপ করে আয়নার সামনে আইলা তখন আপনারা দেখে নিজেরে কিলান লাগছিল? না, আসলে এটা একটা অন্যরকম অনুভূতি যে আমার একজন বৃদ্ধর ক্যারেক্টার করা হয়েছে, আমার চুলগুলো কাঁচা পাকনা করা হয়েছে, আমার দাড়ি দেওয়া হয়েছে, চশমা দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে হাতে একটা লাঠিও আছিল। এবং বিড়ম্বিত আর্তনাদ নাটকটা আসলে শুদ্ধ ভাষার নাটক আছিল এবং বিদ্যুৎদার একটা অত্যন্ত চমৎকার একটা সৃষ্টিশীল নাটক, আধুনিক ধারায়। যে নাটকটা বিদ্যুৎদা আমার জানা মতে যে 71-এর দিকে লিখছিলাম, তখনও তেন একটা আধুনিক ধারার একটা নাটক লিখছিলাম। এই দল হীরকদা সহ আরও অনেকেও আসলাম, নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য হীরকদা। তো অভিনয় করতে গিয়া মঞ্চের অভিনয়টা শেষ হওয়ার পরে আমি যেটা মানুষের কাছ থেকে শুনলাম যে আমার অভিনয়টা মোটামুটি ভালো গেছে, কোনো অসুবিধা হয়েছে, আমার কোনো সংলাপ ভুল হয়েছে না, কিংবা আমিও কোনো ভয় পাইছি না। তবে
মেকআপ রুমও যেটা হয়েছেন আপনি, যে মেকআপ রুমে মেকআপ নেওয়ার পরে তখন তো আর অ্যান্ড্রয়েড সেট আমার হাতে আসিল না। এখন যেভাবে একটা মেকআপ হইলে পরে আমরা ছবি তুলি দেখি কেমন হয়েছে, কিংবা আয়নার সামনে, তখন এটা খুব উত্তেজনা কাজ করছে যে বা আমার এরকম লাগে। যাই হোক, শেষ পর্যন্ত মঞ্চে নাটকটা আইছে এবং আমি অভিনয়টা আমার মতো করিয়া করতে পারছি। তখন করে দর্শক বিবেচনা করছেন ভালো মন্দটা। তো এটা জীবনের শুরু মঞ্চ নাটক, অবশ্যই চিরদিন মনে থাকো। আমরা জানি যে আপনার শৈশব কাটছে তালতলা, তো শৈশবর আপনার কিছু মানে গল্প আমরা শুনতাম চাই। শৈশব গীতা আপনি খুব দুষ্ট বা আপনি মানে খুবই মানে কেউ আছে ধুরন্ধর থাকে বা আছে, তো আপনি কেমন আসলাম, মানে চঞ্চল আসলা না একদম শান্ত প্রকৃতির আসলাম? হ্যাঁ, শৈশবটা তালতলা জামতলা থেকে কাটছে, যেখানে আমার জন্মস্থান। শৈশবে প্রত্যেকেরই শৈশবটা মনে রাখার মতো হয়, কোনো না কোনো জায়গা থেকে মনে রাখার মতো। খুব খেলাধুলা খুব আমার পছন্দের আছিল। ফুটবল খেলতাম তখন, যদিও পাড়া মহল্লায় যেখানে আমি আজকে ফুটবল খেলছি আমার শৈশবে এখানে এখন বাসা হয়ে গেছে নাই, কিন্তু খেলাধুলার প্রতি খুব বেশি আগ্রহ আছে। আমি খুব লুকাইয়া বিকালবেলা ঘর থেকে লুকাইয়াও বাড়াইতাম খেলাধুলার লাগে। বন্ধুবান্ধব তখন যারা আসলা, তখন কেউ দেশের বাইরে, কেউ দেশ বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার যার মতো করিয়া আছেন। শৈশবের বন্ধুবান্ধবরে খুব মিস করি আসলে, কারণ কোনো সময় কি তা মনে হয়েছিল যে বড় মানে বড় ধরনের ক্রিকেটার হইমু বা ফুটবলার হইমু, ইলাখান কোনো স্বপ্ন আসিল? যখন খেলাধুলা করতাম তখন মনে হয় আমি খেলাধুলাতেও খুব বড় কিছু হইমু। হ্যাঁ, কিন্তু খেলাধুলাটা খুব বেশি অগ্রসর করতাম পারছি না, কারণ আগ্রহ আছে, যোগ আছে। হ্যাঁ, আগ্রহ আছে। খেলাধুলা তো একটা চর্চার ব্যাপার। তখন খেলাধুলা করছি এবং খুব আমি দুষ্ট আসলাম না, বাট শান্ত প্রকৃতি, শান্তর মধ্যে। কিন্তু দুষ্টুমিটা আসলে বন্ধু বান্ধব সঙ্গে থাকলে যতটুকু হয় ততটুকু আর কি, এর বাইরে কিছু না। আচ্ছা, তো আমরা জানি যতটুক যে আপনার আম্মা তাই গান গাইতা, মানে গরুর ভিতরে কীর্তন গান গাইতা, আর আপনার মামা আমরা সিলেটর গর্ব হিমাংশু বিশ্বাস, আপনার বড় মামা তাইন গান গাইতা। তো গড় এত সুন্দর একটা গানের পরিবেশ থাকতে আপনার গানের প্রতি কোনো সময় আকর্ষণ করছে না? অবশ্যই গানের প্রতি আকর্ষণ আছিল, বাট আমি আমার মামা সিলেটের একজন গুণী সঙ্গীত শিল্পী, কিন্তু আমি নাটকের প্রতি আমার যোগটা বেশি হয়ে গেছে, কারণ আমি গানের চর্চাটা আমি আসলে করছি না। বাট নাটক হোক আর গান হোক, প্রত্যেকটা জিনিসের তাল লাগে, ছন্দ লাগে, লয় লাগে, এটা আসলে দেখছি মার কাছ থেকে দেখছি, মামার কাছ থেকে দেখছি। তো নাটকে যখন আমি গেছি আমি মনে করছি যে তখন আমার ছোটোবেলায় মনে হইতো যে মামা তো গান করেন, আমি নাটক করি। হ্যাঁ, আমার মামাও কিন্তু ছোটোবেলায় নাটকের দলের সাথে আসলা, কিংবা নাটকে ব্যাকগ্রাউন্ডও তাই গান করছেন বা শুনছি অভিনয় করছিলেন, তাই যদিও গানে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমার একটা আছে যে আমি তো নাটক করি, আমার কাছে মনে হইতো যে আমি তো নাটক করি, এই সাইডে প্রতিষ্ঠিত হইমু। তো ফ্যামিলি মানে যখন আপনি নাটকও প্রথম গেলা, সব ফ্যামিলি তো কিছু বাধা বিপত্তি থাকে, তো সেই ক্ষেত্রে কি তার ফ্যামিলিতে কি বাধা আসিল না? ফ্যামিলি কইছে মানে ফ্যামিলির সাপোর্ট আসিল যে না তুমি নাটকে যাও বা নাটকে বড় কিছু করো, মানে সাপোর্ট আসিল নাকি বাধা আসিল? না, ফ্যামিলি থেকে আমার কোনো সময় নাটকের ক্ষেত্রে আজ পর্যন্ত প্রায় 30 বছরের কাছাকাছি কোনো ধরনের প্রতিবন্ধকতা পরিবার থেকে আইছে, সবসময় সাপোর্ট আছে ফ্যামিলি থেকে। যেটা মাঝে মধ্যে যখন আমি ছাত্র অবস্থায় যখন ছাত্র রাজনীতি বা এরকম যুক্ত আসলাম, এগুলাতে অনেক সময় আমরা শুনছি যে আপনি যে রাজনীতিতেও মানে খুব সক্রিয় আসলা, তো মানে রাজনীতিবিদ আর কোনো ইচ্ছা বা চাকরিজীবী বা মানে কোনো প্রকার চাকরি করার কোনো ইচ্ছা ছিল না? না, রাজনীতিতে সক্রিয় বলতে 1989-90 দিকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়, তখন আমি এডেড স্কুলের স্টুডেন্ট। তখন থেকেও কিন্তু আমরা মদনমোহন কলেজে যারা তখন ছাত্রলীগ করতাম, তার সাথে আমার একটা পাড়ার হিসাবে বড় ভাই আসলা বা অনেকে পরিচিত আসতো, তার সাথে একটা যোগাযোগ হতো। তখন ছোটোবেলায় আসলে আমি যখন এডেড স্কুলে পড়তাম, ক্লাস 9-10 কথা কইলাম, তখন এডেড স্কুলে একটা সময়ে বা একটা দশর সময় একটা
আধা ঘন্টা একটা বিরতির ঘন্টি পড়তো, টিফিন পিরিয়ড। টিফিন পিরিয়ড। আমার এখনও মনে পড়ে যে এতটা আমার আকর্ষণ আসছিলাম যে স্কুলে যখন টিফিন পিরিয়ড হইতো তখন স্কুল থেকে বাড়াইয়া কোনো রকমের দৌড়িয়া হইল মদনমোহন কলেজে গেছি, গিয়া ছাত্রলীগের মিছিলও জয়েন করছি। মিছিল দিয়া আইতে আইতে হতে দেখা যায় যে ঘন্টি পিরিয়ড পড়ে গেছে, তো স্যারেও তো আর হইতাম পারতাম না যে আমি এখন গেছিলাম মিছিল দেওয়া। আমি মানে একটু অন্যরকম কথা কইয়া একটু মিথ্যা কথা কইয়াও স্যারে অবশ্য একটা যোগ আছে রাজনীতির। তখন এইটা ছাত্র রাজনীতিটা আসলে স্বৈরাচার আন্দোলনের সময়ও কিন্তু আমার এখানকার রাজনৈতিক চর্চা করার সাথে দেখিয়া বা আমার একটা হয়তো ভিতর থেকেও আমার অন্তর থেকে রয়েছে, ছাত্র রাজনীতি করছি। এবং মদনমোহন কলেজে একসময় যখন আমরা বৈরী পরিবেশ আছিল 91 দিকে, তখন বৈরী পরিবেশও আমরা কিন্তু তখনকার ছাত্রলীগ আমরা করতাম। এবং দীর্ঘ সারি ছাত্রলীগের মিছিলের আমি মিছিল ধরতাম, আমি নিজে মিছিল কন্ট্যাক্ট করতাম এবং ছাত্রলীগের পরবর্তী সময়ে জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করি। কিন্তু আওয়ামী লীগ যে এরপরও আওয়ামী লীগের সাথে এখনও আছি, রাজনীতিটা আসলে আজকেও একটা প্রোগ্রাম আসলাম আওয়ামী লীগের, বাট সংস্কৃতির পাশাপাশি রাজনীতিটা একটা সংস্কৃতির মধ্যে একটা রাজনীতি একটা সংগ্রাম, তার রাজনৈতিক কমিটমেন্টটা থাকা খুবই জরুরি। আমি এই কমিটমেন্টের জায়গা থেকে আজ পর্যন্ত সরছি না, এখনও আওয়ামী রাজনীতির কমিটমেন্টের জায়গায় আমি এখনও আছি। আচ্ছা, তো আগে তো আমরা দেখেছি যে মানে আগের একটা সময় ছিল যে সিলেটে কোনো একটা অনুষ্ঠান, পয়লা বৈশাখ কিংবা ঈদেও বা পয়লা বৈশাখ বা ধরেন পূজা, বিভিন্ন পূজায়, সরস্বতী পূজায়, দুর্গা পূজায় বিভিন্ন পাড়ায় পাড়ায় নাটক হইতো, মঞ্চ নাটক। এটা একটা উৎসবের মতো আছিল যে পাড়ার মধ্যে নাটক হইব। তো এখন কি তা এই নাটকগুলা মানে রাষ্ট্র একদম কমে গেছে, মানে নাটকগুলার যে চর্চা এটা কমে গেছে, এটার কারণ কি তা বা এটার আপনারা কতটুকু মিস করেন? আসলে আমরাও দেখছি যে সিলেটের নাটকের ইতিহাসও আমরা অনেক গুণীজনের কাছ থেকে শুনছি, সিনিয়রের কাছ থেকে শুনছি যে পাড়া মহল্লায় যে নাটক হইতো এবং সিলেটের রায়নগরে যেটা সিলেটের প্রথম ঘূর্ণায়মান মঞ্চ আছিল, আচ্ছা, যদিও এটা আমরা দেখার সৌভাগ্য হয়েছে না। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আদি পাড়া মহল্লায় ক্লাবও নাটক হইতো, ক্লাবের অনুষ্ঠানে। এই চর্চাটা আসলে পাড়া মহল্লায় এখন আর চোখে পড়ে না। শুধুমাত্র এখনও যেটা আছে সেটা হলো গিয়া বিশেষ করে দুর্গাপূজার সময় কয়েকটা জায়গায় খুব সীমিত অল্প, কিন্তু দুর্গাপূজার সময় কিছু নাটক হয়, পূজার নাটক হয়। আর পাড়া মহল্লায় নাটক নাই, কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে হয়তো কেউ একজন দুইজনে মিলে অভিনয় করা, একজনের মধ্যে অভিনয় করা, এই চর্চাটা আছে। মানে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে একটা নাটক হয়তো প্রদর্শিত হয়, কিন্তু শুধুমাত্র নাটকের জন্য না, এটা এরকম হয় না, পাড়া মহল্লায় হয় না। কতটুকু মিস করেন এই আগের সময়টারে? আসলে তখন যে গল্পগুলো আমরা শুনতাম বা আমরাও একদম ছোটোবেলায় যেটা আমরা কিছুটা পাইছি, এটা তো অবশ্যই, এই চর্চাটা যদি থাকতো তাইলে আমরা সিলেটও আরও সমৃদ্ধ হইতাম, আমরা আরও শিল্পী বাড়তো, মঞ্চ কর্মী পাইতাম আমরা, কিংবা আরও পৃষ্ঠপোষকতাও পাইতাম। এটা অবশ্যই যে এটা থাকলে ভালো হইতো, এটা আমরা অবশ্যই মিস করি। আচ্ছা, তো আমরা জানি যে সিলেটের যে সম্মিলিত নাট্য পরিষদের যে আগে কোনো মহড়া কক্ষ আসিল না, এটা বানানোর ক্ষেত্রে আপনার অবদান অনেক বেশি। তো এটা বানানোর ক্ষেত্রে কি আপনার যে মানে বানানোর ক্ষেত্রে কি আপনার মানে অভিজ্ঞতাটা কি তা মানে এই যে মহড়া কক্ষ যে বানাইলাম? হ্যাঁ, সম্মিলিত নাট্য পরিষদের কোনোদিন একক কোনো মহড়া কক্ষ আসিল না, যেটা আসিল প্রান্তিক চত্বর। এটা সিলেটের অনেক নাট্যকর্মী, নাট্য দল এখানেও মহড়া দিত, বিভিন্ন দল মহড়া দিত, কিন্তু নাট্য পরিষদ অ্যাবসলিউটলি নাট্য পরিষদের লাগে আলাদা যে মহড়া কক্ষ, এটা বিগত 3-4 বছর আগে আমরা সারদা হলের 3 তলায় যেটা করি, এটা হলো গিয়া এটার লাগে বিশেষ অবদান হইল গিয়া আমরা সিলেটের গৌরব কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শ্রদ্ধেয় আবুল মাল আব্দুল মুহিত মহোদয়ের তার আন্তরিকতায়, তার সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন, তখন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, তার মাধ্যমে আমরা প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা খরচ করে এই মহড়া কক্ষটা হয়। পরবর্তীতে এনামুল হাবিব এটা উদ্বোধন করেন। এবং এটা আসলে কিছু জিনিস আছে আপনার খুব ঘটাঘড়ি হয় না, এটাও খুব ঘটাঘড়ি হয়েছে না প্রথম দিকটা কারণ কষ্টকর আছে, প্রথম দিকটা ঘটাঘড়ি হয়েছে না। তবে এটা আমি হয়তো নাট্য পরিষদের সম্পাদক হিসেবে আমার
দায়িত্বটা আমি পালন করছি। সেই ক্ষেত্রে কইতে পারেন যে আমার একটা ভূমিকা আছে, কিন্তু এটা নাট্য পরিষদের ফসল, নাট্য পরিষদের অবদান, এবং নাট্য পরিষদ এটা লাগিয়া সবসময় এটা মনে রাখবো সিলেটের নাট্যকর্মীরা এটা আমরা আদায় করতে পারছি, এবং আমরা আমাদের আরও চাহিদা হয়তো আছে। আচ্ছা, সামাজিক সচেতনতা বৃদ্ধির লাগে আপনারা প্রায় 100টা ইউনিয়নও গিয়া প্রায় 1000 নাটক করছিলাম। তো এটা তো অনেক বিশাল একটা কাজ, শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধির লাগে। তো এটার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতাম। এটা আসলে আমার জীবনে আসলে মাঠ পর্যায়ে গণনাটক কিংবা পথনাটক নেওয়ার ক্ষেত্রে এটা একটা বিশাল প্রাপ্তি। কারণ অবশ্য এই জায়গাতে যাওয়ার ক্ষেত্রে এটা আসলে এমনি তো হয় না, তো এটা প্রজেক্ট মনে কর প্রাথমিক শিক্ষা লাগি করছি, সেখানে সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাজ করছে। আমরা স্বাস্থ্য লাগি করছি, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিংবা অন্যান্য, এটা আমার দল নাট্যমঞ্চের পক্ষ থেকে করছি। প্রায় 1000-এর উপরে নাটক করছি আমরা বিভিন্ন বিষয়ের উপরে। তো এটা করতে গিয়ে যেটা দেখছি প্রত্যন্ত অঞ্চলে যেখানে 100টা ইউনিয়ন, সিলেটের এমনও ইউনিয়নও গেছি যেখানেও মনে করে লোকা প্রথমে গেছি গাড়িয়ে, তারপরে গেছি সিএনজি, তারপরে নৌকা ফাড়াইছি, মাইক বাজানির লাগি ব্যাটারি বইয়া লইয়া গেছি, 8-10 জন শিল্পী নিয়ে নৌকা ফাড়াইছি, তাও ডিঙ্গি ছোটো নৌকা, কেউ সাঁতার জান না, খুব ভয়ের মধ্যে গিয়ে একটা স্কুলে উঠছি। ওই স্কুলে ওঠার পরে দেখা গেছে যে প্রচুর বাচ্চা কাচ্চা গার্জিয়ান অপেক্ষা করেন নাটক দেখার লাগে। আবার কোনো কোনো অঞ্চলে গিয়ে নাটক করতে গিয়া বাধার সম্মুখীন হয়েছে, কারণ কিছু রিলিজিয়াস বিষয়ে জড়িত আছিল নাটক বা গান বাজনা বা ঢোল বাজানিটা পজিটিভলি। কিন্তু আমরা চেষ্টা করছি মানুষকে বুঝাইবার লাগি যে নাটকটার বিষয়বস্তুটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এই লাগবে কয়েকটা জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু কোনো জায়গায় নাটক না করিয়ে ফিরিয়ে আইছি না। আপনি সফলভাবে আমরা নাটকটা করছি, কারণ তারা বুঝাইতাম পারছি যে এই নাটকটা করলে পরে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার উপকৃত হইব নাটকটা দেখলে পরে। আচ্ছা, আপনি তো একজন সফল মানুষ, কারণ সিলেট সম্মিলিত নাট্য পরিষদের টানা 5বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা। তো এখানেও মানে নাট্য পরিষদ আবার আপনার যাত্রাটা শুরু হয়েছিল কিলাখান, আর বর্তমানে নাট্য পরিষদের অবস্থাটা কিটা আমরা একটু জানতাম চাইলাম। ধন্যবাদ। সম্মিলিত নাট্য পরিষদ আমার যে এই দীর্ঘ পথ চলার মধ্যে যে আমার যে প্রাপ্তি কিংবা মানুষের সাথে যে সম্পর্ক হয়েছে, এবং আমি যে কাজ করার মতো যে সাহসটা জুগেছি, এটার পিছনে সম্মিলিত নাট্য পরিষদের প্রধান অবদান। সম্মিলিত নাট্য পরিষদ এই সংগঠনে যদি আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন না করতাম, তাহলে হয়তো আমার এত মানুষের সাথে, এত সংগঠনের সাথে বা এত বড় বড় দায়িত্ব পালন করা সম্ভব হইল না। নাট্য পরিষদে আমার যুক্ত হয়েছি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলাম 2010 সাল থেকে, কিন্তু এর আগে প্রায় 6 থেকে 7 বছর আমি প্রচার সম্পাদক আসলাম। তার মানে ধরতে হবে সম্মিলিত নাট্য পরিষদে প্রায় 17-18 বছরের আমার সংযুক্তি। আর সাধারণ সম্পাদক আমরা প্রতি 2 বছর পর পর কাউন্সিল হয়। প্রথমবার আমি নির্বাচন করি, ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি, এবং শেষবার যেটা লাস্ট যেবার হইলাম 5বার আমি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। তো নাট্য পরিষদ একটা গণতান্ত্রিক চর্চা আছে, সেই চর্চার মাধ্যমে আমরা এসেছি। আর নাট্য পরিষদ সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করে। শুধু নাটক নয়, নাটকের পাশাপাশি আমরা সাংস্কৃতিক যে জাগরণের যে বিষয়টা আছে, এটা সম্মিলিত নাট্য পরিষদ সবসময় নেতৃত্ব দেয়। আমার জানা মতে বিভিন্ন কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা করে থাকেন নাট্য পরিষদের পক্ষ থেকে। এটা কি মানে আছে কিনা? নাট্য পরিষদ যেটা আমরা আজকে যে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নাটকের দল হয়েছে, এখানে সরাসরি নাট্য পরিষদের ভূমিকা না থাকলেও নাট্য পরিষদ এই ভূমিকার থেকে একদম পিছনেও না। কারণ যে ছেলেগুলো এমসি কলেজে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে আজকে থিয়েটার চর্চা করেন, এই ছেলেগুলো কিন্তু আমরা সিলেটের কোনো না কোনো দলের সাথে যুক্ত। এই যুক্ত থাকার কারণেও কিন্তু তারা সাহস পাইছে এখানে গিয়ে একটা থিয়েটার করার মতো। তো এই ছেলেগুলো কিন্তু আবার আমাদের নাট্যকর্মীগুলো, ছেলে বলতে নাট্যকর্মীরাই কিন্তু সিলেটের নাট্য যখন কর্মশালাগুলো হয় সেই কর্মশালাতে তারা অংশ নেয়। আমি আমার জীবনে অনেকগুলো কর্মশালায় আমি অংশ নিয়েছি, এখনও অংশ নিব, আগামী তো এই ধারা অব্যাহত থাকবো, শেখার শেষ নাই। তো নাট্য পরিষদ লই আপনার ভাবনা কি আগামীতে? দেখুন, নাট্য পরিষদ একটা বড় প্ল্যাটফর্ম আমরা সিলেটের লাগি। আমরা স্থায়ী মহাকক্ষ পাইছি, কিন্তু আমরা যে এখন 21টা নাট্যদল নাট্য পরিষদও আছে সম্মিলিত নাট্য পরিষদে।
এই 21টা নাট্য দলের সমন্বয় সংগঠন নাট্য পরিষদ। মিশফাক আহমেদ চৌধুরী মিশু ভাই এটার সভাপতি, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এটা মূলত 3 কক্ষ বিশিষ্ট একটা সংগঠন। এখানে প্রধান পরিচালক মণ্ডলীর নীতি নির্ধারণ একটা পরিষদ আছে, একটা প্রতিনিধি পরিষদ আছে, প্রতিনিধি পরিষদের প্রধান আবার প্রধান পরিচালক, আবার একটা কার্যনির্বাহী পরিষদ আছে। প্রতিনিধি পরিষদ ওইগুলোকে সর্বময় ক্ষমতার অধিকারী, এখানেও নেতৃত্ব নির্বাচন করিয়া দেয়। আমরা যেটা নাট্য পরিষদের আগামী যেটা সরকারের কাছে কিংবা আমরা স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় সরকারের কাছে আমরা যেটা দাবি, তো সিলেটও একটা মাত্র থিয়েটার হল, সেটা হলো কবি নজরুল অডিটোরিয়াম। নানা সময়ে নানা প্রোগ্রামগুলো তো এখানেও হয়, আবার এখানে রাজনৈতিক প্রোগ্রাম, প্রশাসনিক প্রোগ্রামও হয়। শিল্পকলা একাডেমির একটা হল, মানে অনেক দিন, যদিও শহর থেকে একটু দূরে, কিন্তু কিছুদিন ধরে শিল্পকলার হলটা চালু হয়েছে। আমরাও 1 বছরব্যাপী নাট্য প্রদর্শনী শিল্পকলার সাথে জয়েন্টলি শুরু করছি। কিন্তু নাট্য পরিষদ মনে করে যে সিলেটে নাটকের জন্য একটা স্বতন্ত্র হল দরকার, একটা থিয়েটার কমপ্লেক্স দরকার, যেখানেও থিয়েটার চর্চা হইব, থিয়েটারের শিল্পীরা তাদের নাটকের দলগুলো মহড়ার প্রস্তুত হইব, স্টুডিও থিয়েটার আঙ্গিকা থাকবো যে অল্প দর্শক নিয়ে প্রতি সপ্তাহে যাতে 1টা বা 2টা প্রদর্শনী করতাম পারি। এই আন্দোলন বা এই চাওয়াটা অবশ্যই আমরা পূরণ হওয়ার লাগে আমরা কাজ করলাম। আচ্ছা, তো আমরা তো অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে আইছি, তো আমরা আপনার পরিবার সম্বন্ধে জানা হয়েছে না, পরিবারও কে কে আছেন এখন? পরিবার আসলে আমার বাবা গত হয়েছেন কয়েক বছর হয়ে গেছে, আমার মা আছেন, মাও আমার পরিবারের অভিভাবক। আমরা 2 ভাই 5 বোন, সবারই বিয়ে হয়ে গেছে। আমার ফ্যামিলিতে আমি, আমার 2 ছেলে, আমার ওয়াইফ। আমরা পরিবারটা আসলে পুরো পরিবারটার সংস্কৃতি মনা। আমার স্ত্রীও একসময় ছোটোবেলা তাইনো সাংস্কৃতিক চর্চার সাথে আসলা, থিয়েটার বা নৃত্যের সাথে আসলা। কিছুদিন আগে আবার তাইনো শুরু করছেন আবার নতুন করিয়া। আর আমার 2 বাচ্চা, তারাও বড় ছেলের এবং ছোটো ছেলে দুজনের আগ্রহ, তারা বাবার মতো থিয়েটার করতা, বাবার মতো সাংস্কৃতিক চর্চা করতা, মানে ফ্যামিলি তো সাংস্কৃতিক চর্চা করিয়া আসছেন। গানের প্র্যাকটিসটা করা এখন আমি মনে করি যে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হবার, লেখাপড়ার পাশাপাশি অবশ্যই প্রত্যেক পরিবারের ছেলেমেয়েরা সংস্কৃতি চর্চার সাথে থাকলে সেই সন্তানটা ভালো হয়। জি অবশ্যই, মানে আমরা অনেক সময় শুনি যে ছেলে মেয়েগুলা সংস্কৃতির সাথে থাকে তারা কোনো খারাপ কাজে মানে কোনো সময় লিপ্ত হইতো না। তো আপনার অনেক ধন্যবাদ, আজকে আমরা অনুষ্ঠানে আমরা আপনার এত ব্যস্ত সময় থেকে আমরা অল্প একটু সময় দেওয়ার লাগিয়া। তো আমরা বাংলাভিউ টিভির দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু কইতে চান কইতে পারবেন। ধন্যবাদ বাংলাভিউ যারা আজকে দর্শক বা এই অনুষ্ঠান যারা শুনবা দেখবা, তার প্রতি আমার ব্যক্তিগত শুভেচ্ছা রইল। আমরা চাইমু যে বাংলাভিউ সিলেটের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, সিলেটের পর্যটন, সিলেটের আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন আলোচনা, বিভিন্ন অনুষ্ঠান সিলেটের দর্শকের লাগে তুলিয়া ধরা। বিশেষ করে সাধারণত আমরা কোনো ইন্টারভিউ দিলে বা কোনো আলোচনা গেলে শুদ্ধ ভাষায় কথা কই, কিন্তু এই আয়োজনটা সিলেটি ভাষায়, তা আমরা এটা মনে করি মাতৃভাষা উপলক্ষে সিলেটি ভাষাটারও আমরা চর্চা করা উচিত। আমরা অনেকেই সিলেটি ভাষা, আমিও ঠিকভাবে হয়তো উচ্চারণ করতে পারি না, কিন্তু আমরা এই ভাষাটার আমরা চর্চা রাখা দরকার। সে কারণে আমি এই যে চ্যানেলের মাধ্যমে সিলেটি ভাষার আমরা একটা সবসময় কথা হওয়ার একটা প্র্যাকটিস হইল, এটা লাগে ধন্যবাদ জানাইলাম। এবং বাংলাভিউর দর্শকের কাছে অনুরোধ করবো যে যেহেতু একজন সংস্কৃতি কর্মী, আমি আপনার পরিবারের সন্তানরে অবশ্যই সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত রাখবা। গান, নাটক, আবৃত্তি, নৃত্য, সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত রাখবা। দেখবা আপনার সন্তানও যে পর্যায়ে যায় না কেন, যে স্থানে গিয়া তাই কাজ করেন না কেন, তার মধ্যে একটা মানবিক মূল্যবোধ জাগ্রত হইব, দেশপ্রেম জাগ্রত হইব, একজন ভালো মানুষ হইতে পারবা। ধন্যবাদ আপনারে আমরা সময় দেওয়ার লাগি। আর দর্শকগুলোরেও শুভেচ্ছা, দর্শকগুলোরেও অনেক অনেক শুভেচ্ছা যে আমরা অত সময় আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।